হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে পর্যায় সারণী চ্যাপ্টার থেকে। ঠিক আছে, দেখো আয়নন বিভবের একক কী? ইলেকট্রন ভোল্ট। এর সঙ্গে এটাও মনে রাখবে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা কতগুলি? 32টা। ঠিক আছে, 6 নম্বর পর্যায়ে 32টা মৌল আছে। কোন পর্যায় অসম্পূর্ণ পর্যায় নামে পরিচিত? সপ্তম পর্যায় অসম্পূর্ণ পর্যায় নামে পরিচিত। আরও একটা কথা বলি, এই সপ্তম পর্যায়ের সমস্ত মৌল তেজস্ক্রিয়, এটাও মাথায় রাখবে। 1, 2 অথবা 3 যোজ্যতা ইলেকট্রনযুক্ত মৌলগুলিকে সাধারণত ড্যাশ বলা হয়, ধাতু বলা হয়। যাদের শেষ কক্ষপথে 1টা 2টো বা 3টে থাকবে ইলেকট্রন, তাদেরকে ধাতু বলবো। কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়? ফ্রান্সিয়াম। ঠিক আছে, কোনো শ্রেণীর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা বাড়ে না কমে? যখন ওপর থেকে নিচের দিকে নামা হয় তখন বিজারণ ক্ষমতা বাড়ে আর জারণ ক্ষমতা কমে। বিজারণ ক্ষমতা মানে কি বলো তো? মানে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা। তাহলে যত ওপর থেকে নিচে নামবে তত ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা বাড়বে, তাই বিজারণ ক্ষমতাও বাড়ছে। আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমছে, তাহলে জারণ ক্ষমতা কমছে। ঠিক আছে, ও এবং O2- এর মধ্যে কোনটি আকারে বড়? O2- আকারে বড়। ঠিক আছে, এইটা অনেকে ভুল করে, এই ভুলটা কিন্তু করবে না। হ্যাঁ, O2- কিন্তু আকারে বড়। পর্যায় সারণীতে কোন গ্রুপে কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে পদার্থই আছে? তো মনে রাখবে, হ্যাঁ, সপ্তম শ্রেণীতে, অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, আর যদি তুমি বলো যে কি যদি বলো যে গ্যাসীয়, তাহলে হচ্ছে মনে করো ক্লোরিন। ঠিক আছে, তরল সেটা হচ্ছে কি মনে করো ব্রোমিন, আর কঠিন আয়োডিন। ঠিক আছে, 3টেই আছে। সর্বোচ্চ আয়নীভবন শক্তিসম্পন্ন মৌলের নাম কি? হিলিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব থেকে আয়নন বিভব বেশি এর। আচ্ছা, মৌলের জারণ ধর্ম পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়? দেখো, যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আর জারণ ধর্ম তত বাড়বে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, একটি মুদ্রা ধাতুর নাম লেখো। একটা মুদ্রা ধাতুর নাম হচ্ছে রূপো। তামা বলতে পারো, সোনা বলতে পারো। আচ্ছা, সোডিয়াম, ফ্লুরিন এবং হ্যাঁ, আচ্ছা, এবার একটা কথা বলি এই জায়গাটায়, যদিও দেবে না, তবে এটা জেনে রাখো যে মুদ্রা ধাতু এগুলোকে কেন বলা হতো। কারণ আগেকার দিনে ওই মুদ্রা তৈরিতে কাজে লাগতো এইগুলা। হ্যাঁ, তো আদান প্রদানের জিনিস হিসেবে ব্যবহার করা হতো, সেই জন্য এগুলো মুদ্রা ধাতু নাম হয়ে গেছে। ঠিক আছে, প্রাচীনকালে তো তামা, রূপো, সোনার মুদ্রা ছিল, ওই জন্য। আচ্ছা, যাকে বাদ দাও। তো এইগুলোর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটি কী? সব থেকে তড়িৎ ধনাত্মক হচ্ছে সোডিয়াম। কারণ তুমি যদি সোডিয়ামকে দেখো তাহলে হবে 2, 8, 1। ও চাইবে আমি একটা ইলেকট্রন কখন তাড়াতাড়ি ত্যাগ করে দেবো, দিয়ে আমি তৈরি হব Na+। তাহলে সোডিয়াম হচ্ছে এই 3টের মধ্যে সব থেকে তড়িৎ ধনাত্মক, এই যে এই 3টের মধ্যে। আধুনিক পর্যায় দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কত নম্বরে? 18 নম্বরে। ঠিক আছে, আরও একটা কথা বলি, যদি বলে যে 18 নম্বরে একটি তেজস্ক্রিয় মৌলের নাম কি, তো উত্তর হয়ে যাবে রেডন। ঠিক আছে, আচ্ছা, একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, বাঁ থেকে ডানে যাচ্ছি, মৌলগুলির আয়োনাইজেশন শক্তি বাড়ে না কমে? দেখো, বাঁ থেকে ডানে গেলে যেমন আকার কমবে তেমনি আয়নন শক্তি কিন্তু বাড়বে। আকার কমলে আয়নন শক্তি কিন্তু বাড়বে, এটা মাথায় রেখে দেবে। আর ওপর থেকে নিচে আয়নন শক্তি কমবে। একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় ক্ষারীয়, সেটা হচ্ছে গিয়ে রেডিয়াম। আচ্ছা, তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা যখন বলছে তাহলে কত নম্বর শ্রেণীতে আছে? 2 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, মনে রাখবে। আর প্রথম শ্রেণীটা কি? শুধু ক্ষার ধাতু। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সূত্রের সাথে আধুনিক পর্যায় সূত্রের পার্থক্য কী? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ মেন্ডেলিফ পারমাণবিক গুরুত্বের ওপর ভিত্তি করে তিনি কিন্তু পর্যায় সারণীটা দিয়েছিলেন। এবং আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুওরিন, অ্যাস্টাটিন। তাহলে ক্রমবর্ধমান আকার অনুযায়ী যদি সাজাই, আমরা জানি ওপর থেকে নিচে নামলে আকার বাড়ে। তাহলে একদম প্রথমে কী হবে? ফ্লুরিন, কারণ ওর আকার সব থেকে কম। তারপরে ক্লোরিন, তারপরে কী হবে? ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে হবে অ্যাস্টাটিন। আরও এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি, মনে রাখবে। এই অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে 17 নম্বরে তেজস্ক্রিয় কে? 17 নম্বরে তেজস্ক্রিয় হচ্ছে অ্যাস্টাটিন। ওকে, মৌলের আয়নীভবন বিভব
পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় একটু আগেই বলে দিয়েছি। বাঁ থেকে ডান দিকে গেলে যেমন আকার ছোট হয়, আয়নন বিভব কিন্তু বাড়ে, আকার কমলেই আয়নন বিভব বাড়বে। ব্যাস হয়ে গেল। বেশ, তারপরে দেখো একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় রেডন, এটা আমি আগেই বলে দিয়েছি, আর এই কোশ্চেনটাই দেখলে এখনই দিয়েছে। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বেশি জারণ ধর্মের মৌল কোনটি? জারণ ধর্ম মানে কি? জারণ ধর্ম মানে সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, সেইটাই তার জারণ ধর্ম। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাই হচ্ছে গিয়ে ফ্লুরিন। ঠিক আছে, আর এর আর একটা নাম আছে, একে বলা হয় সুপার হ্যালোজেন। কেন? এ সব থেকে তড়িৎ ঋণাত্মক গোটা পর্যায় সারণীর। আর সব থেকে তড়িৎ ধনাত্মককে গোটা পর্যায় সারণীর সিজিয়াম, এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ড্যাশ প্রথম সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম। তারপরে মৌলের বিজারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? দেখো, পর্যায় বরাবর যখন তুমি যাবে তখন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, হ্যাঁ, বর্জন করতে কিন্তু চাইবে না। তাহলে কি হবে? বিজারণ ধর্ম ক্রমশ হ্রাস পাবে। ওকে, পরের প্রশ্ন, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কী হবে? কমবে, এটাও আমি আগে বলে দিলাম। আচ্ছা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তো এই দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে। তারপরে মেন্ডেল একা বোরন নামে যে মৌলটি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই মৌলটির বর্তমান নাম কি? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামকে বলেছিলেন একা বোরন, মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে এই যে মৌলগুলো বলা আছে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, ফসফরাস, তড়িৎ ঋণাত্মকতার অধক্রমে সাজাও। দেখো, তুমি একটা জিনিস জানো যে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই, বাম দিক থেকে আমি যদি ডান দিকে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে একদম বাঁ দিকে কে আছে? একদম বাঁ দিকে আছে ম্যাগনেসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তারপরেই কে আছে? অ্যালুমিনিয়াম, অধক্রম যেহেতু বলেছে, তাহলে ম্যাগনেসিয়াম। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার অধক্রম, ও তাহলে প্রথমে লিখতে হবে ক্লোরিন। তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, একদম ডান দিকে আছে এই কটার মধ্যে। তারপরে কে আছে? তারপরে যদি আমি আগিয়ে আগিয়ে আসি, তারপরে আমি দেখতে পাবো অ্যালুমিনিয়ামকে, তারপরে আমি দেখতে পাবো ফসফরাসকে, তারপরে দেখতে পাবো ফসফরাসকে, তারপরে দেখতে পাবো অ্যালুমিনিয়ামকে, তারপরে দেখতে পাবো ম্যাগনেসিয়ামকে। তুমি 2 নম্বর পর্যায়ে চলে যাও, তোমাদের বইয়ের পর্যায় সারণীটা খোলো। 2 নম্বর পর্যায়ে গেলেই তুমি দেখো দেখতে পাবে একদম এই দিকে আছে দেখো ক্লোরিন, তারপরে দেখো আছে ফসফরাস, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে এখানে আছে ম্যাগনেসিয়াম, তাই না? বেশ, ওকে, ডান। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম লেখো। ফ্লোরিন, একে বলা হয় সুপার হ্যালোজেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়ে যেও। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলোর অবস্থান বিবৃত করো। 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো থাকে। মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীতে কোথায় থাকে? মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীর চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় এবং ষষ্ঠ পর্যায়ে থাকে। ঠিক আছে, 11 নম্বর শ্রেণীতে তুমি চলে গেলেই এই তিনজনকে দেখতে পাবে পরপর। দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। সিরিয়াম আর লিউটেসিয়াম। ঠিক আছে, যদি অড টাইপ কোশ্চেন হয় এই কোশ্চেনটা কিন্তু হবে, ভালো করে দেখে যেও। সিরিয়াম আর লিউটেসিয়াম শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে আয়নি বিভব বাড়ে, সত্য না মিথ্যা? তুমি যদি একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামো, আয়নি বিভব বাড়বে না, কমবে, তাহলে বাড়বে, এটা মিথ্যা। একটি সন্ধিগত মৌলের নাম লেখো। আয়রন। ঠিক আছে, ক্লোরিন, আয়োডিন, ফসফরাস, ব্রোমিন, এইগুলোকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে 17 নম্বরে তুমি যদি চলে যাও, প্রথমে দেখবে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে যদি তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে প্রথমে, হ্যাঁ, তুমি কাকে রাখবে? প্রথমে তুমি রাখবে আয়োডিনকে, কারণ আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, ঊর্ধ্বক্রম বলেছে। তারপরে রাখবো ব্রোমিন, তারপরে রাখবো ক্লোরিন, তারপরে রাখবো ফ্লোরিন। বোঝা গেল? ওকে, দুটি বর ধাতুর নাম লেখো এবং পর্যায় সারণীতে অবস্থান লেখো। দেখো, বর ধাতু হচ্ছে কি একটা গোল্ড, যার অবস্থান ষষ্ঠ পর্যায়। ঠিক আছে, ওকে, এটা থাকে কোথায়? একাদশ শ্রেণীতে। ওকে, মানে 11 নম্বর শ্রেণীতে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? কারণ এটা তো মুদ্রা ধাতু, আর আমরা তো একটু আগেই পড়েছিলাম যে মুদ্রা ধাতু হচ্ছে গিয়ে 11 নম্বর শ্রেণীতে থাকে। আর হচ্ছে গিয়ে প্লাটিনাম, এর অবস্থান ষষ্ঠ পর্যায়ে 10ম শ্রেণীতে। ঠিক আছে, ওকে, একটি নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম, মনে রাখবে। বেশ, দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম, বিবৃতিটি কি সত্য না মিথ্যা? দ্রাব্যতা পর্যায়গত ধর্ম নয়, তাহলে এইটা কিন্তু মিথ্যা। ওকে, দুটি ধাতু এবং ধাতু কল্পের নাম লেখো। দুটি ধাতু হচ্ছে, দেখো,
ধাতু কল্পের নাম আগে দেখো। দেখো ধাতু বললে তো তুমি বলে দেবে লোহা তামা বলে দেবে, আর ধাতু কল্পের নাম সিলিকন আর জার্মেনিয়াম। ঠিক আছে, সিলিকন আর জার্মেনিয়াম। তারপরে দেখো মৌলের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়। বারবার কোশ্চেনটা দেওয়া আছে, তার মানে কি, মানে কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। ঠিক আছে, আয়োনাইজেশন শক্তি বাড়বে, কমবে শুধু আকার কমবে। বুঝতে পেরেছ? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা কয়টি? মেন্ডেলিফের 7টা পর্যায় আর 8টা শ্রেণী। আর যখনই বলবে আধুনিক তখন 7টা পর্যায় তো বটে, 18টা শ্রেণী। আচ্ছা, মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? দেখো শ্রেণী বরাবর তুমি যখন নিচে নামছো তখন যোজ্যতার কোনো পরিবর্তনই হয় না, কারণ যাদের শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে তাদেরকেই তো তুমি 2 নম্বরে রাখবে। যাদের শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে তাদেরকে তুমি কোথায় রাখবে? 13 নম্বরে রাখবে। যাদের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে তাদেরকে তুমি কোথায় রাখবে? 17 নম্বরে রাখবে। তাহলে সবার তো শেষ কক্ষপথে 7টা, সবার তো শেষ কক্ষপথে 2টো, তাহলে অপরিবর্তিত থাকে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতার মৌলটির আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অবস্থান কোন শ্রেণীতে? তার মানে কি, তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলেছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিন, আর ফ্লুরিন কোথায় থাকে? 17 নম্বর শ্রেণীতে, একদম প্রথমেই থাকে ফ্লুরিন। জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন। জারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, তাহলে প্রথমে আয়োডিন, কারণ আমি যত নিচের দিকে নামবো গ্রহণ করার প্রবণতা কমবে। তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। ঠিক আছে, সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতব মৌল কোনটি? ফ্লুওরিন। ঠিক আছে, মনে রাখবে। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু কোনটি? শ্রেণী 1 মানে 1 নম্বর শ্রেণীতে আছে সব থেকে কম বিজারণ গুণসম্পন্ন, সেটা হচ্ছে গিয়ে লিথিয়াম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা মনে রেখো। ঠিক আছে, তারপরে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি অবস্থান করে? 18 নম্বর শ্রেণীতে। বেশ, হ্যালোজেন মৌলগুলো তাদের বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখেছো কত রকমের কোশ্চেন দিচ্ছে। বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা। যত উপর থেকে নিচে নামবে ত্যাগ করার প্রবণতা বাড়বে। তাহলে ঠিকই আছে, প্রথমে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। উপর থেকে নিচে নামলে ত্যাগের প্রবণতা বাড়ে, গ্রহণের প্রবণতা কমে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি? বেরিলিয়াম। ঠিক আছে, বেশ। সবচেয়ে ভারী ও হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? যদি বলে ভারী ক্ষারীয় মৃত্তিকা তাহলে হবে রেডিয়াম, আর যদি বলে হালকা ক্ষারীয় মৃত্তিকা তাহলে হবে বেরিলিয়াম। খুব ভালো করে মনে রাখবে, ভারী ক্ষারীয় মৃত্তিকা রেডিয়াম আর হালকা ক্ষারীয় মৃত্তিকা বেরিলিয়াম। আচ্ছা, বেশ। তারপরে দেখো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এমন একটি মৌলের নাম ও যোজ্যতা লেখো। লোহা। সন্ধিগত মৌল মানেই তো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তাই না? বেশ, যখন যখন যোজ্যতা যখন 2 হয় তখন আমরা ফেরাস বলি, আর যোজ্যতা যখন 3 হয় তখন আমরা ফেরিক বলি। ঠিক আছে, আচ্ছা, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক সম্পন্ন মৌলের নাম কি? সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা তার মানেই সর্বাধিক তড়িৎ ধনাত্মকতা, তার মানে সিজিয়াম। একটু আগে আমি বলে দিয়েছি। একটি তরল ধাতু কি ভাই? মার্কারি। একটা তরল অধাতু ব্রোমিন। আচ্ছা, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, মনে রাখবে। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি বলে দিলাম, এই কোশ্চেনগুলো দরকার হলে আর একবার রিপিট মোডে দেখে নেবে, ফাস্ট মোডে চালিয়ে দেখে নেবে, খুব ভালো করে দেখে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।